আচ্ছা, স্লাইড আসলে আমার দেখানোর তেমন একটা ইচ্ছা নাই, বাট যেহেতু আপনারা একটু কম বেশি সবাই আহ, শুরুতে আছেন আর কি, বিগিনিং স্টেজে আছেন, তো আমি কয়েকটা জিনিস জাস্ট একটু বলে যাবো আর কি। স্লাইডটাও আসলে আমার না, তো স্লাইডটা আমি এক জায়গা থেকে একটু নিয়েছি। স্লাইডটা খুব ভালো মনে হয়েছে আপনাদেরকে ইলাস্ট্রেট করানোর জন্য। সো হোয়াট ইজ মেশিন লার্নিং? সো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে একজন বলেন যে মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কথাটা যখন আপনি শুনতে পান তখন আসলে আপনার মাথায় কি কাজ করে, মানে ওয়ার্ড দুইটা শুনলে কি কাজ করে বা ফ্রেজ দুইটা শুনলে কি কাজ করে, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কেউ অনুবাদ বলবেন না, হ্যাঁ, যে কৃত্রিম বুদ্ধিমত্তা। এনিওয়ান? কিছুই কাজ করে না? আপনারা কাজ করতে আসতেছেন এমনি? ওকে, কিছুই যদি কাজ না করে, সো আমরা রোবটস রোবটস কিভাবে কাজ করে কখনো ভাবছেন? তারপর আমাদের যে এআই বেসড যে মুভিগুলা, আমরা অনেকে মার্ভেলের ফ্যান, অনেকে ডিসির ফ্যান, এই মুভিগুলা মধ্যে যে আমরা দেখতে পাই অনেক কিছু, মানে যেটা মানে এখন হচ্ছে না, ভবিষ্যতে হয়তো হইতেও পারে। সো এগুলা কিভাবে আসবে? বা মেশিন লার্নিং নিয়ে আপনারা যারা এখন শেখা শুরু করছেন তারা কি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ডেটা সেটস, ডেটা অ্যানালাইসিস, অ্যালগোরিদমস এগুলো নিয়ে চিন্তা করছেন? আচ্ছা, সো আমরা কি করছিলাম যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে না আমাদের, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, তো তাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওকে গুগল, হোয়াট ইজ মেশিন লার্নিং? সো তখন সে বলছিল যে মেশিন লার্নিং একটা সাইন্টিফিক স্টাডি, অ্যালগোরিদম আর স্ট্যাটিস্টিক্যাল মডেলের। তো সিম্পলি যদি আমরা বলি, মেশিন লার্নিং হচ্ছে আমরা কি করি, মানে প্রেডিক্ট করার জন্য ইউজ করি বেশিরভাগ, মোটামুটি এরকম বলা যায় যে আমরা ফিউচার প্রেডিকশন করা, আমরা হচ্ছে ডাটা তাকে ফিড করাই, মানে আমরা মেশিন লার্নিং হচ্ছে আপনার আপনার যে পিসি আছে বা আপনার যে মেশিনটা আছে সেটা হচ্ছে জাস্ট একটা চাইল্ড। আমরা যেরকম ছোটোবেলা থেকে বিভিন্ন জিনিস দেখে শুনে শিখতে শিখতে বড় হয়েছি, আমাদেরকে শেখানো হয়েছে এটা হাত, এটা পা। মেশিন লার্নিং এক্স্যাক্টলি তাই। সো মেশিন লার্নিংকে আপনি ধরে নেবেন যে আপনার বাচ্চা। সো আপনি তাকে যত বেশি শেখাবেন সে তত ভালো রেজাল্ট দিবে। সো আপনি যদি তাকে শেখান যে এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে বেড়াল, সো তখন আপনি যত বেশি তাকে কুকুর বেড়ালের ছবি দেখাবেন বা তাদের ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করানোর চেষ্টা করবেন, তখন সে কিন্তু আপনাকে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করবে। এছাড়া ধরেন আমরা যদি বলি যে আহ, আমাদের স্টক মার্কেটের কথাই যদি চিন্তা করি, স্টক মার্কেটে আমরা যদি বলি যে একটা কোম্পানির স্টক 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত এরকম এরকম দাম ছিল, এরকম এরকম ভ্যালু রাইজ হয়েছে, ডাউন হয়েছে। তো এখন 23 সালে আমি স্টক কিনতে চাচ্ছি, তো আমার প্রেডিক্ট মানে ওর ভ্যালুটা কেমন হবে সেটা যদি আমি জানতে পারি, সেটা কিন্তু চমৎকার, হ্যাঁ। তো ডেটা সেটার জন্য ফিট করাইতে হবে, তাই না? আমাদের বিভিন্ন ধরনের ডেটা ফিট করাইতে হবে, কারণ আপনি যদি তাকে নাই শেখান, কোনো ডেটাই তাকে না দেন, সে কিন্তু কোনো প্রেডিকশন বা কোনো ক্লাসিফিকেশন বা কোনো রিগ্রেশন কিছুই করতে পারবে না। সো ডেটা আমাদের অনেক রকম থাকতে পারে, কি কি? নিউমেরিক্যাল ডেটা, নাম্বারস, ইমেজ ডেটা, ওই যে কম্পিউটার ভিশন নিয়ে একজন কাজ করছেন, কম্পিউটার ভিশনে ইমেজ ডেটা নিয়ে কাজ করা হয়। ভিডিও ডেটা, এটাও কিন্তু কম্পিউটার ভিশনেরই। সাউন্ড ডেটা, তারপর টেক্সট ডেটা, টেক্সট ডেটা নিয়ে কাজ করা হয় অনেক বেশি, এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটার আন্ডারে পড়ে আর কি। সো আপনি দেখবেন যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, এটা টেক্সটিং করতেছেন, হ্যাঁ, এটা আপনারা খেয়াল করে থাকবেন। টেক্সটিং করতেছেন, এখন আপনি বলতেছেন যে বন্ধু আমি সামনে একটা আহ, একটা একটা ধরেন আমি জিমে ভর্তি হতে চাই। তো দেখবেন যে আপনার এই কথাটা বলার জাস্ট আধা ঘন্টা, 1 ঘন্টা বা কয়েক মুহূর্তের মধ্যেই আপনি যখন ফেসবুকে স্ক্রল করা শুরু করবেন বা ইউটিউবে যাবেন, তখন দেখবেন আপনাকে এক্স্যাক্টলি মানে জিমনেশিয়ামের বা হচ্ছে এই যে বডি বিল্ডিং বিভিন্ন যে ইয়েগুলো আছে, বিজ্ঞাপনগুলো আছে বা টুলসগুলা কেনার জন্য কিন্তু তারা আপনাকে সাজেস্ট করবে। সো এই যে টেক্সট ডেটা, ওরা কি করলো আসলে, আমাদের প্রাইভেসি আসলে সত্যি বলতে এখন আর মানে প্রাইভেসি বলতে আসলে কিছু নাই, সব কিছুই গুগল বা
ফেসবুক এরা আসলে নিয়ে নিয়েছে। তো এই ডেটা যখন তারা নিয়ে হচ্ছে তারা এই টেক্সট ডেটাকে তারা অ্যানালাইসিস করতেছে যে সে কী বলতে চাচ্ছে, সে কী চায়, তখন আপনাকে ওই মোতাবেক কিন্তু সে আহ, মানে জিনিস দেখাচ্ছে আর কি। সো এগুলো কিন্তু মেশিন লার্নিংয়ের কারণেই হয়। হ্যাঁ, সো এই যে দেখেন নিউমারিক্যাল ডেটা দিয়ে আমরা কী কী করতে পারি, কিছু এক্সাম্পল আছে, যেমন ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস, মার্কেটিং অ্যানালাইসিস, রিটেল সেলস অ্যানালাইসিস, তারপর ফ্রড ডিটেকশন, ফ্রড অ্যানালাইসিস। হ্যাঁ, যে আপনি একটা ট্রানজ্যাকশন করতেছেন, এটা কি আসলে কি মানে লেজিট নাকি ফ্রড, ঠিক আছে। তারপর আসি ইমেজেস অ্যান্ড ভিডিও ডেটা। সো আপনারা তো অনেকেই হচ্ছে ইলন মাস্কের হচ্ছে অটো কারের নাম শুনছেন, নিজে নিজে চলে, রাইট। সো এগুলো কিভাবে সে হচ্ছে কি মানে তার আশেপাশের যে গাড়ি, তারপরে পেডেস্ট্রিয়ান, পথচারী, তারপর ট্রাফিক লাইটস, এগুলো সব কি অ্যানালাইসিস করছে, তাই না, মানে অবজেক্ট রিকগনাইজ করছে। তারপরে এইভাবেই কিন্তু তারা কি করছে, শিখছে যে যখন মানুষ সামনে বাধা আসবে বা মানুষ আসবে তখন আমি থেমে যাব, ট্রাফিক লাইট যখন লাল হয়ে যাবে তখন আমি থেমে যাব, সবুজ হলে আমি চলতে শুরু করব। তারপরে আপনারা অনেক অফিসে দেখবেন যে ফেস রিকগনিশন সফটওয়্যার আছে, মানে আপনার যদি ফেস না মিলে তখন কিন্তু আপনি অফিসে ঢুকতে পারবেন না। বা ফিঙ্গারপ্রিন্ট, আমরা যদি ফিঙ্গারপ্রিন্টের কথা চিন্তা করি, একজন বলছেন যে রিগ্রেশন শুরু করছেন, তো তাকে আমি বলি যে আমাদের যে মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এটা কিন্তু আসলে রিগ্রেশনের একটা এক্সাম্পল, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ডেইলি লাইফের একটা এক্সাম্পল। সো আপনারা অ্যাটাচমেন্টে আশা করতেছেন যে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলসগুলো বলবো। আচ্ছা, এখন কম্পিউটার ভিশন, এই যে দেখেন কম্পিউটার ভিশন যেটা আপনারা বললেন, ওকে, সো এই যে কম্পিউটার ভিশনের কথা বললেন, তো আমরা কিভাবে দেখি, আমরা একটা 6 যদি নাম্বার দেখি, আমরা এই যে এইভাবে দেখি, রাইট, আমরা তো হিউম্যান। আর কম্পিউটার কিভাবে দেখে, কম্পিউটার দেখে হচ্ছে নাম্বার দিয়ে, পিক্সেল ভ্যালুস। এই যে দেখেন প্রত্যেকটা পিক্সেল ভ্যালুস, প্রত্যেকটা পিক্সেলের আলাদা আলাদা ভ্যালুস আছে। ইমেজ প্রসেসিং আপনাদের কোর্স ছিল কিনা বা আছে কিনা আমি জানি না, সো ওইখানে এই বিষয়গুলো আরও ডিটেলে আছে। তারপর টেক্সট যেটা এনএলপির কথা বললাম, তো ওইখানে এই যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, টুইটারে হচ্ছে এই বিষয়টা অনেক, টুইটার এখন ফেসবুকেও অনেক বেশি একটা মানে হট প্রজেক্ট আর কি, সেন্টিমেন্ট অ্যানালাইসিস। আপনি আপনার কথাবার্তা শুনে সে হচ্ছে ডিসাইড করবে আপনি আপনি কী মুডে আছেন, সো ওই মুডে আপনাকে বিজ্ঞাপন দেখাবে বা ওরকম কিছু আপনাকে সাজেস্ট করবে। তারপর এক্সট্রাকশন অফ কি টপিকস, ডকুমেন্ট ক্লাসিফিকেশন, এগুলো হচ্ছে মোটামুটি। এইবার আসি ডিপ লার্নিংয়ে। আমি যদিও ডিপ লার্নিংয়ের কোনো কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট আসলে শেখাবো না, কারণ অনেকেই আসলে মেশিন লার্নিংয়েই মানে মাত্র শুরু করেছেন। সো মেশিন লার্নিংয়ে আমি সবসময় বলি যে মেশিন লার্নিং আপনারা যতদিন না পর্যন্ত আয়ত্ত করতে না পারতেছেন, মানে অনেক আপনি কনফিডেন্ট যে আপনি মেশিন লার্নিং দিয়ে একটা প্রবলেম, জাস্ট মেশিন লার্নিং দিয়ে আপনি একটা প্রবলেম মোটামুটি সলভ করতে জানেন, তখন আপনি ডিপ লার্নিংয়ে যাবেন। এর আগে যদি আপনি ডিপ লার্নিংয়ে যান, আমরা শুনি যে ডিপ লার্নিং ডিপ লার্নিং ডিপ লার্নিং মানে কি জানি কি, আসলে কি জানি কি ঠিক আছে, বাট আপনি যখন আসলে এবিসি না শিখে অ্যাপলে চলে যাবেন তখন আসলে সেটা আপনার জন্য ভালো হবে না। সো তারপরেও আমি একটু ব্রিফ দিয়ে দিই যে ডিপ লার্নিংটা কি। ডিপ লার্নিং হচ্ছে, দেখেন আমরা চিন্তা করি কিভাবে, বা আমরা কোনো কিছু ক্লাসিফাই করা বা কোনো কিছু রিকগনাইজ করি কিভাবে, ব্রেনের মাধ্যমে, তাই না। তো ব্রেনে আমাদের কি থাকে, সিনাপস থাকে কানেক্টেড, হ্যাঁ, নিউরাল নিউরাল নেটওয়ার্ক যেটাকে বলে আর কি। সো আমরা যেভাবে চিন্তা করার চেষ্টা করি, মানে মানুষের চিন্তার প্রসেসটাকে অনুকরণ করে এটাকে মেশিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টাটা হচ্ছে ডিপ লার্নিং। মানে কি, আপনি হচ্ছে বিভিন্ন, যেটা বললাম যে মনে করেন আমি একটা বস্তু দেখতেছি, সো আমার চোখ এটাকে রিসিভ করতেছে ইনপুট হিসেবে, রাইট, ইনপুট হিসেবে ছবিটাকে রিসিভ করতেছে। ধরেন আমি 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 ধরেন মেশিন, সো আমি হচ্ছে চোখ দিয়ে কী করলাম, এই যে ছবিটা নিলাম, ছবিটা নেওয়ার পর আমার ব্রেনে কি করবে, এই সিগন্যাল পাঠাবে, তারপর লাইটের সাথে অনেক কিছু হচ্ছে যোগসাজশ হবে। আমি মেডিকেল স্টুডেন্ট না, সো এত কিছু জানি না। সো ভিতরে কিছু একটা হবে, রাইট, ভিতরে কিছু একটা হয়ে আমাদের ব্রেনে যখন পৌঁছাবে তখন আমরা আমাদের ব্রেন সিগন্যাল দিবে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা একটা কুকুরের ছবি সাপোজ। সো এইখানেও সেম জিনিস। সো এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, মানে কৃত্রিমভাবে ওইভাবে নিউরাল নেটওয়ার্কটা তৈরি করা হয়। ওইখানে 3টা জিনিস থাকে, এই যে আমাদের মধ্যে ইনপুট লেয়ার, যেটাতে আমি হচ্ছে ডেটাকে ফিট করাবো। হিডেন লেয়ার, আমি যে বললাম যে আমি মেডিকেলের স্টুডেন্ট না, সো আমি এত কিছু জানি না, সো এই হিডেন লেয়ারেই ওই কাজগুলো হবে, যে প্রসেসটা হবে।
যে কীভাবে সে ইনপুটটাকে প্রসেস করবে, এরপর লাস্টলি আউটপুট দিবে যে এটা একটা কুকুরের ছবি। ঠিক আছে, সো অনেকগুলা হিডেন লেয়ার মিলে একটা ডিপ নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়। মানে এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এটা একটা নিউরাল নেটওয়ার্ক উইথ মাল্টিপল হিডেন লেয়ার্স ইজ নোন এজ ডিপ লার্নিং নেটওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, আর একটা যদি লেয়ার থাকে তখন ওটাকে বলা হয় শ্যালো নেটওয়ার্ক, জাস্ট মানে নামটা আপনাদেরকে চিনিয়ে রাখার জন্য। আচ্ছা, এরকম জাস্ট শ্যালো নেটওয়ার্ক আর ডিপ লার্নিং নেটওয়ার্কের কিছু ছবি এখানে আছে আর কি। ডিপ লার্নিং নিয়ে বেশি কথা বলবো না, আমি জাস্ট আপনাদের পরিচয় করানোর জন্য। আচ্ছা, তো বুঝতেই পারতেছেন যে ডিপ লার্নিং হচ্ছে কি মেশিন লার্নিংয়েরই একটা পার্ট। মানে মেশিন লার্নিংকে যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন তখন সেটাকে আমরা ডিপ লার্নিং বলতেই পারি। সো মেশিন লার্নিংয়ের একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি এই ডিপ লার্নিং মেশিন লার্নিং সব কিছুর সুপারসেট আমরা চিনি, রাইট? সো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কি করি, ওই যে আমরা বললাম যে ডেটা তাকে ফিড করাই, মানে ট্রেনিং করার পর মানে ট্রেনিং করি, ওটাকে একটা মডেল হিসেবে আমরা বিল্ড করি একটা মডেল। তারপর কি করে সে হচ্ছে প্রেডিকশন দেয় যে এটা ক্লাস 1, ধরেন কুকুর বেড়ালের কথাই ধরি, যে সে হচ্ছে ডেটা নিয়ে সে হচ্ছে মডেলটা অ্যাপ্লাই করলো এই ডেটার উপরে। ডেটাটা ই করার পর, অ্যানালাইসিস করার পর সে বুঝতে পারলো যে এটা একটা কুকুর, এরপর অথবা এটা একটা বেড়াল। আচ্ছা, এইভাবে আমি কি করতে পারি, মেশিন লার্নিংয়ের এই মডেলগুলা আমি এই যে আবারও ফিড করতে পারি, আবার অ্যাপ্লাই করতে পারি, এটাকে ফিডব্যাক লুপ বলা হয়। এগুলো একটু অ্যাডভান্স, সো এগুলো যখন আপনারা কাজ করবেন এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশন কী কী? সো এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি অলরেডি বলে ফেলছি যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, তারপর ফ্রড ডিটেকশন, সেলফ ড্রাইভিং কার্স নিয়ে বলছি। সো এগুলাই। সো এই যে সেটের হিসেবে যদি চিন্তা করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই আছে মেশিন লার্নিং, এর ভেতরে আছে ডিপ লার্নিং। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ভাস্ট। সো আপনি কখনোই বলবেন না যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি। ঠিক আছে, এটা ওয়ান সেন্সে সত্যি, বাট আপনি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব কিছু নিয়ে কাজ করতেছেন না, একটা স্পেসিফিক কিছু নিয়ে কাজ করতেছেন, হুইচ ইজ মেশিন লার্নিং বা ডিপ লার্নিং। সো ওইভাবে আর কি। সো ডেটা সায়েন্স, আচ্ছা, মেশিন লার্নিং আর ডেটা সায়েন্সের মধ্যে তফাৎ আছে সূক্ষ্ম, সো যেটা আমরা আসলে বুঝতে পারি না। তো এটা নিয়ে আমরা আসলে একটু কথা বলি। সো ডেটা সায়েন্স কি? ডেটা সায়েন্স হচ্ছে মেশিন লার্নিং এতক্ষণ যেটা বললাম অ্যানালাইসিস করা, কাইন্ড অফ ওইটাই, যে আমরা হচ্ছে বিভিন্ন ডেটা হচ্ছে নিয়ে ফিড করাবো, তারপর ভিজুয়ালাইজ করব যে ওই ডেটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, ডেটাটাকে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা ওইখান থেকে একটা ডিসিশন মেক করার চেষ্টা করব, বা ক্লাসিফাই করার চেষ্টা করব, বা প্রেডিক্ট করার চেষ্টা করব, বা ফিউচার আউটকামস করার চেষ্টা করব। এইটাই হচ্ছে ডেটা সায়েন্স, মানে ডেটা নিয়ে এখানে সকল কাজ। এখন ডেটা সায়েন্সের জন্য কি কি লাগে এই বিষয়টা বুঝতে হবে। অনেকে ডেটা সায়েন্টিস্ট হতে চায়, অনেকে মেশিন লার্নিং সায়েন্টিস্ট হতে চায়। ওই যে পার্থক্যটা আজকে একটু বুঝাই দিব। সো ডেটা সায়েন্স হচ্ছে এই, মানে আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান, সো আপনাকে এই জিনিসগুলো লাগবে, বা ডেটা অ্যানালিস্ট, বা আরেকটা আছে কি ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, আরেকটা হচ্ছে টার্মটা মনে পড়তেছে না আমার, হঠাৎ করে ভুলে গেছি। ডেটা ইঞ্জিনিয়ার, ওটা একটু আবার অন্যরকম। সো আপনার ম্যাথামেটিক্স খুব ভালো জানা লাগবে। আপনারা আশা করবেন না, অবশ্যই আপনারা এখন যেহেতু থিসিসের পর্যায়ে চলে আসছেন, সো অনেকেই আশা করে, বা আমি দেখছি আসলে যেটা হয়, একটা প্রি ট্রেন্ড মডেল আছে, মানে আগে থেকে বানানো একটা মডেল আছে, ওই মডেলটা হচ্ছে গিয়ে ডেটার উপর চালায় দেয়। সো চালাই দিলে যেটা হয়, একটা প্রেডিকশন দেয়, থিসিস পেপার হয়ে যায়। আসলে এটা থিসিস হয়েছে, কিন্তু এখানে আপনার কোনো কন্ট্রিবিউশন নাই। একজন সায়েন্টিস্ট বা একজন রিসার্চার, সে হয়তো একটা মডেল আগে থেকেই বানায় রাখছে, ওই মডেল আপনি জাস্ট আপনার ডাটাটাকে নিয়েছেন, সো সে একটা রেজাল্ট দিচ্ছে। এখানে আপনার তো কিছু না, আপনি জাস্ট কী করছেন, আপনি জাস্ট ওই যে মেকানিকের মতো কাজ করছেন, যে ইঞ্জিনিয়াররা বলে দেয় যে এখানে এখানে লাগাও, তো মেকানিকরা হচ্ছে লাগায় জাস্ট এখানে 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 পয়েন্ট, হচ্ছে কি ওরা না বুঝেই খালি হাতুড়ি দিয়ে মানে বাড়ি দেয়, আর কিছু কিন্তু ওরা জানে না আর কি। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা, তো আমাদের বলছিলাম, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তো মেশিন লার্নিং এর ডাটা সায়েন্সের জন্য আপনার ম্যাথমেটিক্স খুব ভালো মতো জানতে হবে। স্ট্যাটিস্টিক্সে কোনো তুলনা নাই। কোডিং আপনি যত প্র্যাকটিস করবেন এটা আসলে বলার কিছু নাই। ডাটাবেজ ম্যানেজমেন্ট, তো আপনাদের ডাটাবেজ একটা কোর্স আছে আমি জানি। তো তারপর ডেটা অ্যানালিটিক্স, এগুলো প্র্যাকটিসের উপর। আচ্ছা, আহ, তো ডেটা সায়েন্সে আসলে এই চারটা জিনিসই মেনলি লাগে, মানে সরি, ডেটা সায়েন্সে এই চারটা ফিল্ডে আপনার কাজ করার আসলে অপরচুনিটি আছে। ডেটাবেজ ম্যানেজমেন্ট, ডেটাবেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন, ডেটাবেজ ইঞ্জিনিয়ার বলা হয় তাদেরকে। তারপর মেশিন লার্নিং সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং অ্যানালিস্ট, ওটা নিয়ে কাজ করতে পারেন। তারপর বিগ ডেটা নিয়ে কাজ করতে পারেন, হাডুপ, তারপরে অ্যাপাচি স্পার্ক। বিগ ডেটা নিয়ে অনেক অনেক কাজ হয়, অনেক কাজ হয়। আমাদের রুয়েটেরই একজন আছেন 98 ব্যাচের, রাজিবুল ইসলাম ভাই, উনি এইচবিওতে আছেন। তারপর প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন হচ্ছে গিয়ে আপনার জাস্ট ওই যে ডাটাকে ভিজুয়ালাইজ করে বিভিন্নভাবে দেখানো, বা এটা আসলে মানে ডেটা সায়েন্স আপনার পাইথন দিয়েই করতে হবে, নট নেসেসারি। এটার জন্য অনেক আরও টুলস আছে, এক্সেল আছে, ট্যাবলু আছে, হ্যাঁ। তো আসলে ডেটা সায়েন্স পুরোটাই যে মেশিন লার্নিং তা না। সো ডেটাবেজ নলেজ, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, কোনটার জন্য কোন কোন স্কিল লাগে এটা জাস্ট একটু বলা আছে এখানে। টুলসগুলো বলা আছে। ডেটাবেসে যদি আপনি মাস্টার হতে চান তাহলে এসকিউএল, টেরাডাটা, তারপর অ্যানালিটিক্সে যদি মাস্টার হতে চান পাইথন, ম্যাটল্যাব, টেনসরফ্লো, এই জিনিসগুলো লাগে। প্রেজেন্টেশনের জন্য যে বললাম ট্যাবলু, এক্সেল, বিগ ডাটার জন্য হাডুপ, অ্যাপাচি স্পার্ক, এগুলোই, হ্যাঁ। তো ডাটাবেস ইঞ্জিনিয়ার বা ডেভেলপ, এই যে আপনাদের ক্যারিয়ার, আপনি এখান থেকে ক্যারিয়ার চুজ করবেন যে আপনি কি হতে চান। সো আপনি যদি ওই জিনিস, ওই টুলগুলো আয়ত্ত করেন ডেটাবেজের, তো আপনি ডেটাবেস ডেভেলপার, ইটিএল ডেভেলপার, ডেটা আর্কিটেক্ট, ডেটা ইঞ্জিনিয়ার। আর যদি আপনি এমএল এর বিষয়গুলো আয়ত্ত করেন তাহলে ডেটা অ্যানালিস্ট, স্ট্যাটিস্টিশিয়ানস, তারপর ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি। সো এখানে আমি যেটা বলতেছিলাম এতক্ষণ, যে আপনার ডেটা সায়েন্স কিন্তু আসলে পুরাটাই মেশিন লার্নিং তা না। ডেটা সায়েন্সের আরো অনেক ফিল্ড আছে, ওই যে এক্সেল এর কথা বললাম, এর কথা বললাম, মানে ডেটা আপনি যতভাবে হচ্ছে আপনি প্রেজেন্ট করতে পারেন, নট নেসেসারি যে আপনি শুধু মেশিন লার্নিং দিয়ে আপনি ডেটা প্রেডিক্ট করতে পারতেছেন, এমন তো না, তাই না? তো তাদের আসলে একটা ক্রস সেট হচ্ছে এখানে, হ্যাঁ। সো ডেটা সায়েন্সের মধ্যেই মেশিন লার্নিংটা পড়তেছে, বাট মেশিন লার্নিং ডেটা সায়েন্সের সবকিছু না। আচ্ছা, সো আপনার লার্নিং পার্টটা কেমন হওয়া উচিত? এই কোয়েশ্চেনগুলো আমি পাই, যে আপনি ডাটা সায়েন্টিস্ট হতে চাই, আমার কি ট্রেনিং নেওয়া উচিত, বা আমি কিছু নলেজ, আপনারা যেটা বলেন কিছু টুল জানি, আমার নেক্সট স্টেপ কী হওয়া উচিত, বা আমার কি কি প্রোফাইল অ্যাড করা উচিত যাতে করে আমি পরবর্তী লেভেলে যেতে পারি, বা আমি ডাটা সায়েন্সে একদমই বিগিনার, আমি কি কোথা থেকে স্টার্ট করতে পারি। সো আপনাদের ওইভাবে ভিত্তি করে চারটা প্রোফাইল আছে। সো বিগিনার, একদমই নতুন ডাটা সায়েন্সে, আপনাদের মধ্যেই আছে। ইন্টারমিডিয়েট, যারা মোটামুটি মেশিন লার্নিং শিখেছে বা মোটামুটি জানে আর কি। অ্যাডভান্সড, যারা হচ্ছে গিয়ে অনেক ভালো মোটামুটি মডেল তৈরি করতে জানে। এই যে একজন পেপার সাবমিট করেছেন, পাবলিশ করেছেন, উনি হয়তো কিছু কন্ট্রিবিউট করে এটা করছেন। সো তারপর কমপ্লিট ডাটা সায়েন্টিস্ট। আচ্ছা, সো আপনাদের আসলে লার্নিং পার্টটা কেমন হওয়া উচিত? আপনারা যদি এখন থেকেই মেশিন লার্নিংয়ের প্রতি ডেডিকেটেড থাকেন, আপনাদের লার্নিং পার্টটা কেমন হওয়া উচিত? সো এটাকে আমরা 3টে স্টেজে ভাগ করতে পারি। সো আপনি এই স্টেজগুলো একটার পর একটা পার করবেন, একটা না শিখে আসলে আরেকটা চলে যাবেন না। একটা মিম খুব পছন্দ আমার, মেশিন লার্নিংয়ের একটা মিম আছে, হচ্ছে ওই যে একটা ছেলে মাঝখানে দুটা সিঁড়ি বাদ দিয়ে 1 নম্বর সিঁড়ি থেকে 4 নম্বর সিঁড়িতে চলে যাচ্ছে। সো ওই দুটা সিঁড়ি হচ্ছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স। তো ওই দুটা সিঁড়ি বাদ দিয়ে দেখা যাচ্ছে যে ও হচ্ছে ডিরেক্ট পাইথন শিখেই ও হচ্ছে গিয়ে অ্যালগোরিদমে চলে গেছে, বা ডিপ লার্নিংয়ে চলে গেছে, বা মডেলসে চলে গেছে। সো এটা আসলে করা যাবে না। আচ্ছা, সো প্রথমে আপনার কি টুলস, কোডিং হচ্ছে গিয়ে মোটামুটি একটা নিতে হবে। সো পাইথনে আপনি শিখতে পারেন, আর আর ল্যাঙ্গুয়েজ আছে এটাতে শিখতে পারেন। সো পাইথনটাতে সাপোর্ট খুব বেশি এবং খুব ইজি। সো পাইথন, আমি পাইথন জানি আর কি। তারপর স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স বেসিক জানতে হবে। এটার জন্য আসলে ইন্টারের যতটুকু পড়াশোনা করছেন ম্যাথামেটিক্সের জন্য, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস মোটামুটি অত লাগে না। আমার অত লাগে না আর কি। তা এই বিষয়গুলা আছে, জিওমেট্রি, এই জিনিসগুলা আপনি জানেন। স্ট্যাটিস্টিক্স একটু হচ্ছে শান দিতে হবে, আপনাদের অনেক কিছু জানতে হবে, হাইপোথেসিস টেস্টিং, তারপরে ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স, এই জিনিসগুলা। তারপরে অ্যালগোরিদম শিখবেন আপনি,
রিগ্রেশন, ক্লাসিফিকেশন, সেগমেন্টেশনের অনেক ধরনের অ্যালগোরিদম আছে। তারপর আপনি একটু বড় বড় অ্যালগোরিদমগুলাই যাবেন, র্যান্ডম ফরেস্ট, বুস্টিং, নিউরাল নেটওয়ার্কস, এই বিষয়গুলো আপনি জানবেন। তারপর ডিপ লার্নিং আপনি যাবেন, যখন এই 4টা জিনিস আপনার আয়ত্ত হবে। এরপর লাস্টলি স্টেজ 3 আপনাদের এখনই হচ্ছে গিয়ে, আমি তো দেখতেছি না যে কোনো দরকার আছে, আপাতত স্টেজ 2তেই আপনি পার করেন। আচ্ছা, সো কিছু মিথ বলি ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের। মিথ 1, ম্যাথামেটিক্স। সো বলতেছে যে একটা গুড ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য আপনার অনেক মানে এক্সেপশনাল হইতে হবে, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ক্যালকুলাস, অ্যালগোরিদম এই বিষয়ে অনেক বেশি এক্সেপশনাল না, নট নেসেসারি। খুব এক্সেপশনাল হইতে হবে না, বেসিক বা ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার জানলে আপনার জন্য ইনাফ আর আপনারা তো জাস্ট ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে বেরোবেন, সো এখনই এত চাপ নেবেন না। প্রোগ্রামিং স্কিল কি অনেক থাকতে হবে? আমাকে কম্পিটিটিভ প্রোগ্রামার হইতে হবে? না, নট নেসেসারিলি। কমপ্লিকেটেড মডেলসকে আমার জানতে হবে, অনেক ধরনের মডেলস আছে। না, মডেল তো দিন রাত বের হচ্ছে, আপনি কি এখন সব শিখে পারবেন? না। মডেল বিল্ডিং কি জানতেই হবে? বা মডেল বিল্ডিংয়ে কি আমার সব সময় চলে যাবে? আসলে তা না, মডেলই সব না। প্রি প্রসেসিং স্টেজটাতে আপনার 90% চলে যাবে, মানে ডেটাকে ক্লিন করা, ডেটাকে বোঝা, ডেটাকে ভিজুয়ালাইজ করা, এটাতে আপনার সময় যাবে। নট মডেলে আপনি অনেক বেশি জোর দিবেন। মডেলে অবশ্যই আমাদের লাগবে, বাট পরে, প্রি প্রসেসিংয়ের পরে। লার্জ ডেটা সেটস, আমাদের কি অনেক বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করতে হবে যে মানে পিসিতে হবে না, লোডই হবে না? না, ছোট ডেটা সেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমাদের কোর্স স্টুডিও একাডেমিতে যে কোর্সটা চলতেছে মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স বুট ক্যাম্পের, আমি নিচ্ছি। তো ওটাতে কিন্তু আসলে আমরা শুরু করছি টাইটানিক ডেটা সেট নিয়ে। সো আপনারা যারা মেশিন লার্নিং নিয়ে আসলে মোটামুটি হাতে খড়ি দিচ্ছেন, তারা কিন্তু এই ডেটা সেটটা চিনেন। খুবই মানে ছোট্ট একটা ডেটা সেট, ওটা দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু ভিজুয়ালাইজ করে মানে বুঝে ফেলছে। আচ্ছা, মেশিন লার্নিং বিজনেস। সো অনেকে ভাবে কি যে কোম্পানিগুলা অনেক মানে ডাইভার্স বা অনেক বড় বড় মানে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে মেশিন লার্নিং এরিয়াতে, এরকম যে সবসময় তা না। টুইটারের রিকমেন্ডেশন সিস্টেমটা কয়েকদিন আগে কিন্তু ওরা গিটহাবে ছাড়ছে। সো আপনারা কেউ যদি এক্সপ্লোর করতে চান, করে দেখে আসতে পারেন। মানে কিছু কিছু কোর্স নেবেন, অত্যন্ত বেসিক ছিল, অত্যন্ত বেসিক, যে আপনিও বুঝবেন। সো নট নেসেসারিলি আপনি সব সময় বড় কোম্পানি মানে অনেক কঠিন কিছু, এরকম কিছু না। কারণ কোম্পানিগুলোতে তো অ্যাট লাস্ট আপনারাই জান, রাইট? আর এটা কি বলছে, আর একটা মিথ হচ্ছে যে ডেটা সায়েন্টিস্ট হচ্ছে সব মডেল ইউজ করে। না, সব মডেল কেন ইউজ করতে যাবে? মানে জ্ঞান সমুদ্রে তো আমরা জাস্ট ছোট্ট নুড়ি পাথর, রাইট? সো আমরা এত কিছু নিয়ে চিন্তা করবো না। মানে মূল কথা হচ্ছে এই মিথগুলো দেওয়ার মানে চিন্তা হচ্ছে এটাই, যে আপনারা এত টেনশনে পড়ে যাবেন না যে কি হচ্ছে আমার সাথে, আমি কিছু পারতেছি না কেন, এরকম কিছু না। এগুলা আপনি ধৈর্য ধরেন, আস্তে আস্তে আপনি পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমার পরিচয়। আমি উচ্চকন ঘোষ, আগেই বলছি, কোড স্টুডিওর কো ফাউন্ডার। আমি রিসার্চার ML&DL, আর হচ্ছে আমি একজন মেন্টরও। কোড স্টুডিও একাডেমিতে আমি হচ্ছে মেন্টর হিসেবে আছি ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং বুট ক্যাম্পে। তো মোটামুটি ওখানে 76 জনের মতো স্টুডেন্টস তারা শিখতেছেন আমার কাছে। তাছাড়াও আমি যেহেতু রিসার্চার, সো আমি যে কোনো সময় যে কেউ হচ্ছে গিয়ে আমাকে পার্সোনালি নক দিলে আমি তাকে মেন্টরশিপ প্রদান করে থাকি। সো এই হচ্ছে মোটামুটি একটা, আমি ক্যাগল এক্সপার্টও। আমি ক্যাগলে আগে কম্পিটিশন করতাম, এখন আসলে সময় হয়ে ওঠে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢোকার পর থেকে আর কি। সো ওকে, এই তো মোটামুটি। আর আচ্ছা, আর স্লাইডটা হচ্ছে ভেঙ্কাটা রেড্ডি সাহেবের। সো উনি হচ্ছে অনেক একজন সিনিয়র একজন মানুষ। সো ওনাকে আমি থ্যাঙ্কস দিই মোটামুটি